আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর নাই বাংলা প্রথম পত্রের দেখো এখানে 6 নং লেকচার পদ্য। এখানে দুইটা কবিতা রয়েছে, ছোট ছোট কবিতা, কিন্তু বোঝার আছে এখানে। প্রথম কবিতাটি হচ্ছে এখানে দেখো সেই দিন এই মাঠ, এবং দ্বিতীয়টি হচ্ছে বৈশাখ কবিতা, অর্থাৎ বাংলা মাসের যে প্রথম মাসটা বৈশাখ মাস, তার যে তাণ্ডব লীলা সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আর সেই দিন এই মাঠ, এই কবিতা দুইটি আলোচনা করব আজকে। শুরুতে মূল বই দেখো, সেই দিনে মাঠ কবিতাটি লিখেছেন জীবন আনন্দ দাশ। এটা কিন্তু নামের বানান অনেক সময় পরীক্ষায় আসে আর কি, এটা যে নামের বানানটা আর কি পরীক্ষায় আসে। কবির আক্ষেপ, কবি মারা গেলে দেখো পৃথিবী বা প্রকৃতির কোনো কিছুই তাকে মনে রাখবে না। কবি যখন মারা যাবে, পৃথিবীর এই যে পারিপার্শ্বিক অবস্থা, এগুলো কোনো কিছুই কবিকে মনে রাখবে না, স্মরণ করবে না, এটা কবির আক্ষেপ। শুরুতেই পাঠ পরিচিতি পড়তে হবে। সেই দিনে মাঠ কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। এটা ক নম্বরে আসতে পারে, বা এমসিকিউতে, যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে হয় রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অর্থাৎ সভ্যতা একদিকে যেমন ক্ষয় হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে তার বিনির্মাণ, মানে একদিকে ক্ষয় হচ্ছে, অন্যদিকে নির্মাণ হচ্ছে, বিপরীত সম্পর্ক। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মানে মানুষ জন্মগ্রহণ করবে, মারা যাবে, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু প্রকৃতি তার যে চিরাচরিত নিয়ম সে অনুযায়ী সে চলতে থাকবে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শিশির, শীতের শিশির, লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। এটা আসতে পারে যে মঙ্গল বার্তা ধ্বনিত হয় কার কণ্ঠে, সেটা হবে লক্ষ্মী পেঁচার। খেয়া নৌকা চলে নদীগুলোতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ, মানে চিহ্ন থাকে না, কোথাও মৃত্যুর চিহ্ন থাকে না, রেশ থাকে না। ফলে মৃত্যুতেই সব শেষ নয় পৃথিবীর বহমানতা। এই যে পৃথিবী চলমান আছে, এই বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না, ঠেকাতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নাই। খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মৃত্যু আছে কিন্তু সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। এটা দুই একবার পড়বা। এবার দেখো মূল কবিতাটি, তার আগে কবি পরিচিতি। এই কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে, অর্থাৎ জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল জেলা কোন কোন শহরে, বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল সত্যানন্দ দাশ আর মাতা কুসুম কুমারী। অনেকবার এসেছে, মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। এই কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। কুসুম কুমারী দাস কি ছিলেন? একজন স্বভাব কবি ছিলেন। তারপরে দেখো জীবনানন্দ দাশ বরিশাল জেলার যে ব্রজমোহন কলেজ, এটা বেশি গুরুত্বপূর্ণ না। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত কে? জীবনানন্দ দাশ। এরপরটা দেখো, বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত ছিল। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী, এবং এই রূপসী বানানটা দেখো এখানে কিন্তু দন্তস্বর রয়েছে। এদেশের গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি ও তার আজন্ম প্রিয়। তার রচিত গ্রন্থ আসতে পারে যে জীবনানন্দ দাশের রচিত গ্রন্থ নিচের কোনটি? যেমন ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপিটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বনলতা সেন, কবিতার কথা, রূপসী মাল্যবানটা বিগত বছরে এসেছে, যে মাল্যবান জীবনানন্দ দাশের কোন ধরনের সাহিত্যকর্ম, এটি হবে কি হবে? গ্রন্থ। তিনি 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতার একটি ট্রাম দুর্ঘটনায় আহত হন, এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে কবি পরিচিতি। এবার হচ্ছে মূল কবিতাটি আমরা পড়ব। দেখো প্রথম লাইনটি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকি হবে নাকো জানি। দেখো সেই দিন এই মাঠ, মানে কবি যেদিন মারা যাবে সেদিন এই মাঠটা বন্ধ হবে না, আমি এটা জানি। অর্থাৎ এই মাঠ দ্বারা পৃথিবী বা প্রকৃতিকে বোঝাচ্ছে। স্তব্ধ মানে হচ্ছে বন্ধ, আর হচ্ছে নাকো মানে এখানে না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ এই নদী নক্ষত্রের তলে যা যা আছে, অর্থাৎ নদী তার ধর্ম বা তার স্বপ্ন বহমানতা বয়ে চলবে। ফুলের স্বপ্ন সে সৌরভ বা গন্ধ ছড়াবে। চাঁদ তার স্বপ্ন হচ্ছে জ্যোৎস্না দিবে।
এরপরে পাখি কি করবে? গান গাইবে। অর্থাৎ এই নক্ষত্রের তলে সবকিছু তার নিজস্ব যে নিয়ম কানুন বা স্বতন্ত্র যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী চলাফেরা করবে আর কি। সোনার স্বপ্নের স্বাদ, স্বাদ মানে ইচ্ছা, পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। তাহলে চালতা ফুল কিসের সাথে ভিজবে না? এই যে শিশিরের জলে, এটা মনে রাখবে। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা বা স্বাদ এখানে ব্যক্ত হয়েছে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তরে। অর্থাৎ এখানে দেখো নরম গন্ধ দ্বারা এখানে প্রকৃতির যে সুবাস সেটাকে বোঝানো হয়েছে। সোনার স্বপ্নের স্বাদ, যখন দ্বন্দ্ব শয় ব ফলা থাকবে তখন তার অর্থ হবে এই যে খাবার গ্রহণ করার পর যে আমরা টেস্ট নেই স্বাদ, ওইটা। আর যখন স্বাদ বানান ধ থাকবে তখন তার অর্থ হবে ইচ্ছা। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে গেছে, দেখো এসে লেগেছে চরের খুব কাছে। তাহলে খেয়া নৌকাগুলো কোথায়? দেখো চরের খুব কাছে এসে লেগেছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ এই সব গল্প দ্বারা এই যে প্রতিনিয়ত যা কিছু হচ্ছে এটাকে বুঝিয়েছে। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে গেছে। এই যে এশিরিয়া এবং বেবিলন এই দুইটা হচ্ছে সভ্যতা, এবং এই দুটাই কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। এবার দেখো প্রথম 4 লাইনের ব্যাখ্যা কি। সেই দিনে মাঠ স্তব্ধ হবে না কো জানি, এখান থেকে যে ঝড়ে পর্যন্ত, এর অর্থ হচ্ছে, অর্থাৎ এগুলো খ নম্বরে আসবে। জীবনানন্দ দাশ হচ্ছে প্রকৃতির কবি। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের, বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন, বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন, বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ, এখানে মাঝে কিন্তু হাইফেন দেওয়া আছে, বানানগুলো দেখবে, খেয়াল করবে, কখনোই হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না, অর্থাৎ কবি যখন থাকবেন না, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য মানে সৌন্দর্য নিয়ে স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে প্রকৃতির এই মহত্বকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। পরে যে লাইনগুলো, আমি চলে যাব, অর্থাৎ এইখান থেকে লক্ষ্মীটির তরে, পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষই একসময় মানুষকে চলে যেতে হয়। কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয়, সেটা যুগান্তরে কি তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের যে ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকালব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ, শাশ্বত মানে চিরন্তন, মূর্ত হয়ে উঠেছে। এরপরে এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে গেছে। অর্থাৎ এই দুটো সভ্যতা, এটা বেশি গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়, 100% দিয়ে রাখছি। দেখো, মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশিরীয়, ব্যাবিলনীয় যে সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়। কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে থাকে কি বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদু মন্দ দেখো কলহলের আনন্দ, তার অন্তর্গত অপরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। অর্থাৎ শব্দ অর্থে কিন্তু প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়া আছে। এই ছিল হচ্ছে আমাদের কবিতা অংশ। এবার হচ্ছে আমরা বাকি যে অংশটুকু রয়েছে সেটা স্লাইডে দেখবো। দেখো, অর্থাৎ এই কবিতাটির যে আলোচ্য বিষয়, এটা হচ্ছে অলরেডি পাঠ পরিচিত অংশে আছে। এখন আমরা দেখবো শিখন ফল, মানে আমাদের যে উদ্দীপকগুলো আসবে কোন কেন্দ্রিক আসবে উদ্দীপকগুলো, খেয়াল করো। মানুষের সভ্যতার নশ্বরতার সম্পর্ক, অর্থাৎ মানুষের সভ্যতা যে থাকবে কি থাকবে না, মানুষ তো মারা যাবে, আর এই যে সভ্যতাগুলো ছাই হয়ে যাবে, কিন্তু প্রকৃতি আজীবন থাকবে আর কি, যুগ থেকে যুগান্তরে, সেটি। এটা দেখো 6 বার এসেছে এ যাবৎকাল। মানুষের নশ্বরতার বিপরীতে প্রকৃতির চিরন্তরতার ধারণা, মানুষ মারা যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু প্রকৃতি চিরন্তন থাকবে। প্রকৃতির সৌন্দর্য, মানুষের সৌন্দর্য পিপাসু, এটা আলাদা হবে। সত্তার চিরন্তরতার ব্যাখ্যা, বাংলার নৈসর্গিক পরিবেশের প্রতি মমত্ববোধ, এটা এসেছে 2 বার। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ ও সভ্যতার নশ্বরতার সম্পর্ক, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো খুঁটিনাটি তথ্য আছে। পৃথিবীতে সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলের বিনির্মাণ। অর্থাৎ পৃথিবীতে এই যে সভ্যতাগুলো আছে, একদিকে ক্ষয় হয়ে যাচ্ছে, অন্যদিকে নির্মাণ চলছে। কবি স্বপ্নকে তুলনা করেছে সোনার সঙ্গে।
তার মতে সোনার স্বপ্নের স্বাদ, এই স্বাদ মানে ইচ্ছা, কখনো ঝরে পড়বে না। লক্ষ্মী পেঁচা গান গাইবে কোথায়? তার লক্ষ্মীর জন্য এবং তার মঙ্গলের জন্য, এবং মঙ্গল বার্তা বুঝিয়েছে এখানে। বস্তুত মানুষের মৃত্যু হলেও মৃত্যু নেই, প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের, মানুষের স্বপ্ন সাধের। সেই দিনেই মাঠ কবিতাটি রূপসী বাংলা, এটা বানানটা এটা হবে জীবনানন্দ দাশের। এই যে দাস বানানে দেখো তাল বসা আছে, এটা খেয়াল করবা, অনেকে কিন্তু দাস বানান দন্ত স দেয়, সেটা কিন্তু ভুল। সেই দিনে মাঠ কবিতায় কবির মতে মানুষ এবং মানুষের তৈরি সবকিছু ধ্বংস হলেও প্রকৃতি যথারীতি টিকে থাকবে, প্রকৃতি টিকে থাকবে, এটা মনে রাখবে। সেই দিনে মাঠ কবিতার কবির মতে প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য, উচ্চারণটা হবে ঐশ্বর্য হবে, দিয়ে মানুষের স্বপ্ন স্বাদ, এই স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছা বা হচ্ছে এখানে অভিপ্রায় হবে, ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি, তাহলে এই যে কবি জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? এটা মনে রাখবে, আধুনিক জীবন চেতনার কবি। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে প্রকৃতির অবিনশ্বর বোঝানো হয়েছে। নশ্বর মানে শেষ হয়ে যাবে, অবিনশ্বর মানে টিকে থাকবে আর কি। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে বুঝিয়েছেন। সেদিনে মাঠ কবিতায়, এটা রূপসী বাংলা, এখানে দীর্ঘইকার হবে, রস্যইকার না। আর জীবনানন্দ দাশ প্রকৃতির কবি হিসেবে পরিচিত, প্রকৃতির কবি হিসেবে পরিচিত। সেই দিনেই মাঠ হবে নাকি স্তব্ধ, দেখো এর ব্যাখ্যাটা কি আছে। অর্থাৎ স্তব্ধ মানে হচ্ছে নিশ্চুপ। সেই দিন অর্থ হচ্ছে সময়ের একটি মানে হচ্ছে প্রেক্ষাপটকে তুলানো, মানে বোঝানো হয়েছে, বা কবি যেদিন মারা যাবে সেখানে সেই সময়টুকু বোঝানো হয়েছে এখানে। সময় প্রবহমান মানে সময় তার নিজ গতিতে চলমান থাকবে, নদীর স্রোত বা বাতাসের মতো সেও অনবরত বয়ে চলবে। তবে কবি ফিরে গেছেন ভবিষ্যৎকালের কোনো সময়ে। তিনি বিশ্বাস করেন রূপময় রহস্যময় প্রকৃতি সেদিনও তার স্বপ্নকে উজ্জীবিত করে রাখবে, টিকিয়ে রাখবে। আজকের মতো সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে প্রতীক্ষা করবে মানুষের জন্য। সোনার স্বপ্নের স্বাদ, অর্থাৎ এই স্বাদ অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সোনার স্বপ্নের স্বাদ দ্বারা বুঝিয়েছে মূল্যবান স্বপ্নের কথাকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? মূল্যবান স্বপ্নের কথা। অর্থাৎ সময়ের আবর্তনে কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না, কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো কল্পনা বা সাধের বয়ান। কবির কল্পনার মধ্যে কি রয়েছে দেখো, প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্যের ভান্ডার, সে ভান্ডার কখনো ফুরাবে না, হারাবার নাই। প্রকৃতির এই বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সবসময় নতুন ভাবে প্রতিভাব হবে। লক্ষ্মী পেঁচার গান গাবে নাকি তার লক্ষ্মীটির তীরে, দ্বারা বুঝিস, এগুলো তোমাদের খ নম্বরে আসবে। লক্ষ্মী পেঁচা হলো পাখি বিশেষ, আর লক্ষ্মী হলো পৌরাণিক ও লৌকিক দেবী। লক্ষ্মী পুরাণ অনুসারে লক্ষ্মী হলো সৌন্দর্য সমৃদ্ধির দেবী, আর তার বাহন হলো পেঁচা। বানানটা চন্দ্রবিন্দু, খেয়াল করবা। পেঁচাকে এ কারণে মঙ্গল বার্তার ধারক বলা হয়। তাহলে পেঁচাকে কি বলা হয়? মঙ্গল বার্তার ধারক। কবি মনে করেন তিনি পৃথিবী থেকে চলে গেলেও প্রকৃতি তার চিরন্তন, তার যে শাশ্বত রূপ আছে সেটা নিয়ে বিরাজমান থাকবে। সঙ্গিনীর প্রতি লক্ষ্মী পেঁচার ভালোবাসার বহিঃপ্রকাশ, তারই অন্যতম অংশ। লক্ষ্মী পেঁচা চিরকালই গান গেয়ে সঙ্গিনীকে কাছে ডাকবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ মৃদু কলরব, অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে মৃদু অর্থ ধীরে বা আস্তে, আর কলরব অর্থ হচ্ছে বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন, বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন। এইভাবে লিখতে পারলে তুমি ফুল মার্ক পাবে। কয়েকবার পড়বা। এ চরণে কবি প্রকৃতির যে নিস্তব্ধতা বা নিশ্চুপ অবস্থাকে তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি কথাটিতে মধ্য দিয়ে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে। চারিদিকে শান্ত যে বাতি, এটা দ্বারা বুঝিয়েছে স্নিগ্ধ যে আলো সেটি। যে আলো উত্তাপহীন ও আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে দেখো এখানে প্রকৃতির আত্মজ গন্ধকে বোঝানো হয়েছে। এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনিকে মৃদুভাবে শুনতে পান, মানে হালকাভাবে শুনতে পান। এগুলো পড়ে নিবা আর কি। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে, এটা কোনো না কোনো বোর্ডে তোমরা পাবে। অর্থাৎ এশিরিয়া এবং বেবিলন দুইটাই সভ্যতার নাম, যা পৃথিবী থেকে হারিয়ে গেছে। মানুষ তার আত্মপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে একসময় যেসব বৃহৎ সভ্যতা গড়ে তুলেছিল, বর্তমানে সেগুলো তার কোনো অস্তিত্ব নাই, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে মানব সৃষ্ট সেই সব সভ্যতা, কিন্তু প্রকৃতির মধ্যে মানুষের জীবনে যে বিচিত্র অনুভব তা কখনো শেষ হয় না, কারণ প্রকৃতির রহস্যময়, সে তার সৌন্দর্য আপনি সৃষ্টি করেছে। এ কারণে সভ্যতা ধ্বংস হলেও এই সৌন্দর্য কখনো দিন শেষ হবে না। জ্ঞানমূলক প্রশ্ন দেখো, জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? সেটা 1899 খ্রিস্টাব্দে।
জীবনানন্দ দাশকে কিসের কবি বলা হয়? প্রকৃতির কবি বলা হয়। ঝরা পালক কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। মাল্যবান কি ধরনের গ্রন্থ? এটি হচ্ছে একটা উপন্যাস। জীবনানন্দ দাশের একটা উপন্যাস হচ্ছে মাল্যবান। নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে? নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে, তা বয়ে বয়ে চলবে। সবাই তার স্বপ্ন দেখবে, বইয়ে কিন্তু আলোচনা করেছি। চালতা ফুল কিসের জলে ভিজবে? সেটা দেখো, এই যে শীতের যে শিশির আছে, সে শীতের শিশিরের জলে ফুটবে। লক্ষ্মী পেঁচা কার জন্য গান গাইবে? লক্ষ্মী টিত্রে, তার যে লক্ষ্মী আছে তার জন্য গান গাইবে। সেই দিনের মাঠ কবিতায় খিয়ানগগুলো কোথায় এসে জমেছে? এটা আসতে পারে পরীক্ষায়, ক নম্বরে আসবে। এটা চরের খুব কাছে এসে লেগেছে। চরের খুব কাছে, চরের খুব কাছে এসে কি লেগেছে এটা দেখো, অর্থাৎ এই যে খেয়া নৌকাগুলো চিরকাল বেঁচে থাকবে, অর্থাৎ পৃথিবীর যে সভ্যতার গল্প এটা। ধুলো হয়ে আছে কি এশিরীয় সভ্যতা, আর একটা আছে বেবিলনীয় সভ্যতা, অর্থাৎ সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ, মানে একদিকে সভ্যতাগুলো ধ্বংস হচ্ছে, অন্যদিকে তার নির্মাণ চলছে। সেই দিনে মাঠ কবিতার মূল উপজীব্য কি, মূল বিষয় কি, এগুলো এটা মুখস্থ করবে, কারণ এটা তোমাদের গ নম্বর এবং ঘ নম্বরের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ মানুষ নশ্বর, মানে মানুষ একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু মানুষের স্বপ্ন এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা হচ্ছে অবিনশ্বর। এবার হচ্ছে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? অর্থাৎ কবিতার লাইনে উঠিয়ে দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলবে, দুইটা প্যারায় লিখবে। মানে নিত্য দিনের ভাঙা গড়ার খেলায় মানুষ ও মানব যে নির্মিত সভ্যতার যে বিনাশ ঘটলেও প্রকৃতি তার যে নিজস্ব একটা নিয়ম আছে, অর্থাৎ মানুষের স্বপ্ন স্বাদকে পূর্ণ করে যাবে, এটা বুঝিয়েছে। এবার এটা তুমি হচ্ছে প্রথম প্যারা, 2 নম্বর প্যারা হচ্ছে এখান থেকে শুরু করবা। বিচিত্র বিবর্তন মানে বিচিত্র পরিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলতো না। কবি বলেছেন তিনি যখন থাকবেন না, তিনি যখন মৃত্যুবরণ করবেন, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্যে নিয়ে মানুষের স্বপ্ন সাধ কল্পনাকে তৃপ্ত করে যাবে, এটাই বোঝানো হয়েছে। পৃথিবীর এইসব গল্প, এইসব মানে কি যে দৈনন্দিন যা ঘটছে, বেঁচে রবে চিরকাল, অর্থাৎ এই উক্তিটি দ্বারা প্রকৃতির নিত্য বাস্তবতার দিকটিকে উপস্থাপন করা হয়েছে। তারপর দেখো এই যে এখানে ছিল যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব চিরন্তন। কবি মনে করেন জীবন বা প্রকৃতির এই সৌন্দর্যের গল্প পৃথিবীতে বেঁচে থাকবে চিরকাল। ব্যক্তি মানুষ হয়তো চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু মানুষের গড়া এই সভ্যতাও একদিন বিলীন হবে, আবার নতুন করে, অর্থাৎ একদিকে ক্ষয় হচ্ছে, একদিকে নতুন করে গড়ে উঠছে। কিন্তু প্রকৃতির যে নানা অনুষঙ্গ রহস্যময় সৌন্দর্যের দোতনা সৃষ্টি করে আছে, অর্থাৎ প্রকৃতি টিকে থাকবে, মানুষ হারিয়ে যাবে, সভ্যতাগুলো বিলীন হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। এরপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ অংশগুলো রয়েছে, অর্থাৎ প্রথম প্রশ্নটি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকি জানো? জানি, অর্থাৎ স্তব্ধ মানে হচ্ছে বন্ধ হওয়া, আর নাকমান হচ্ছে না। অর্থাৎ এই পংক্তিটি দ্বারা মাঠ দ্বারা কি বুঝিয়েছে? যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে বুঝিয়েছে, প্রাকৃতিক যে সৌন্দর্য। সেই দিনে মাঠ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নাই? স্বপ্নের মৃত্যু নাই। কার মৃত্যু নাই? স্বপ্নের মৃত্যু নাই। বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কাল লেখা? এটা হবে কি জীবনানন্দ দাশ, এবং দাস বানানে দেখো তালবর্ষ আছে, এটা খেয়াল করবে। 4 নম্বর, বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি কে হবে? জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই মাঠ বলতে কি বুঝিয়েছে? প্রকৃতি। আবার এসেছে সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছে? অর্থাৎ যে প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য এটাকে বোঝানো হয়েছে, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছে? চালতা ফুল। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এখানে এইসব গল্প দ্বারা কোনটিকে বুঝিয়েছে? অর্থাৎ সৌন্দর্যের যে উপমা, সৌন্দর্যের উপমাকে বোঝানো হয়েছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে বুঝিয়েছে প্রকৃতির অবিনশ্বর। মানুষ নশ্বর, মানুষ একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মারা যাবে, কিন্তু প্রকৃতি যুগ থেকে যুগান্তরে টিকে থাকবে, অর্থাৎ এটি অবিনশ্বর, শেষ নাই। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এখানে প্রকাশ পেয়েছে প্রকৃতির নিত্যতা মানে ব্যস্ততা, প্রকৃতির সৌন্দর্যময়তা, পৃথিবীর বহমানতা, অর্থাৎ 1, 2, 3।
সেই দিনে মাঠ কবিতায় কোন চরণের সভ্যতা ক্ষণস্থায়ী? অর্থাৎ এই যে এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে গেছে, অর্থাৎ সভ্যতাগুলো কি বিলীন হয়ে গেছে। বেবিলন সভ্যতা কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। এবার দেখো সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকটা পড়ি আগে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, গানের একটা লাইন এটা। সংসার সাগর মাঝে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। অর্থাৎ ক নম্বর প্রশ্নটি বলেছে নৌকাগুলো কোথায় এসে লেগেছে? বেবিলন ছাই হয়ে গেছে বলতে কি বোঝানো হয়েছে খেয়াল করো। আরেকটা উদ্দীপক আছে আর কি, এই যে দেখো নৌকাগুলো কোথায় চলে এসে লেগেছে? চরের খুব কাছে, চরের খুব কাছে। বেবিলন ছাই হয়ে গেছে বলতে বুঝিয়েছে সভ্যতা ক্ষয়িষ্ণু, মানে সভ্যতা যে ক্ষণস্থায়ী এই বিষয়টিকে বোঝানো হয়েছে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এখানে নিয়ত মানে প্রতিনিয়ত ভাঙা করার খেলা চলতে থাকে। সঙ্গত কারণেই ব্যক্তি মানুষ বা মানব সৃষ্ট সভ্যতার পতনও অনিবার্য হয়ে যায়। সময়ের আবর্তনে তাই পুরনো সভ্যতা ধ্বংস হয়ে আবার নতুন সভ্যতার সৃষ্টি হয়। কবিতাটিতে বলা হয়েছে এশিরীয় বেবিলনীয় সভ্যতা যে বহুকাল আগেই ধ্বংস হয়ে গেছে, সভ্যতা বিলীন হবে, এটাই বোঝানো হয়েছে। গ নম্বরে বলেছে উদ্দীপকের ২ নং লাইন, লাইন কোনটা? এই যে সংসার সাগর মাঝে দুঃখ তরঙ্গের খেলা। সংসারে দুঃখ থাকবেই, কিন্তু তার মধ্যে আশাটা একমাত্র ভেলা। অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে মানুষের যে স্বপ্ন, আশা, আমাদের এবং আশাবাদের দিকটি, মানুষটা যে আশা নিয়ে বেঁচে থাকে সেটা বোঝানো হয়েছে। সেই দিনে মাঠ কবিতায় কবি নশ্বর মানুষ ও ক্ষয়িষ্ণু সভ্যতার বিপরীতে প্রকৃতির এক চিরন্তন মানে বাস্তব দিক ফুটিয়ে তুলেছে। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ হারিয়ে ফেলবে না, এমনকি তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন সাধু কল্পনাকে তৃপ্ত করে যাবে। এবার হচ্ছে মূলভাবে এখানে দিতে পারো, তারপরে এই লাইনটা ব্যাখ্যা করবে। গ নম্বর উদ্দীপকের ১ নং সেই দিনে মাঠ কবিতার মূল বক্তব্যই যেন ফুটে উঠেছে। অর্থাৎ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই থাকবে, কিন্তু মানুষকে একদিন ছেড়ে চলে যেতে হবে, এটাই মূল কথা। অর্থাৎ পৃথিবীর যে স্বাভাবিক গতিশীলতা আছে, নদী বহমান থাকবে, ফুলগুলো সুবাস ছড়াবে, তারপরে চাঁদ কি দিবে? জ্যোৎস্না দিবে। তারপর হচ্ছে এই যে প্রথমে যেটা ওগুলো বলেছিলাম আর কি, অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক গতিশীলতার বিপরীতে ব্যক্তি মানুষের মরণশীলতার প্রসঙ্গ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা কয়েকবার পড়বে। এবার বসেক কবিতা আলোচনা করব, মূল বইটা আগে পড়বো আমরা। বসেক কবিতা আমাদের সম্ভবত 249 নম্বর পেজে আছে। এক মিনিট সময় নিচ্ছি। এই যে বসেক কবিতা, আমরা হচ্ছে আমার কাছে মূল বইটা দাগানো আছে, তোমরা যদি তোমাদের যদি লাগে আমার কাছে চাইবে আমি দিয়ে দিব এটা তোমাদেরকে। দেখো আগে হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়ে আসি, খুবই সহজ এটি। এখানে খেয়াল করো, কবি আল মাহমুদের কবিতা সমগ্রের পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে নেওয়া হয়েছে এই বসেক কবিতাটি নেওয়া হয়েছে। এবং বাংলাদেশের একটি পরাক্রমশালী মানে একটু শক্তিশালী একটা মাস হচ্ছে বাংলা মাস বৈশাখ। ঋতু পরিক্রমায় মানে একটা ঋতু মানে পর্যায়ক্রমিক যে একের পর এক ঋতু আসে, ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ঋতু পরিক্রমায় বারবার সেই রুদ্র সংহারক মানে বিনাশকারী বা ধ্বংসকারী রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাস এই শব্দগুলো ব্যবহার করবা। এবং আগ্রাসী থাবায় কখনো কখনো কি হয় দেখো, লন্ড ভণ্ড হয়ে যায়। লন্ড বানানো এখানে দেখো মধ্যাহ্ন না, তারপর হচ্ছে ভণ্ড বানানো কি মধ্যাহ্ন না, অর্থাৎ ট বর্গীয় ধ্বনির তৎসম শব্দ মধ্যাহ্ন ন বসে, ট ঠ ড ঢ মধ্যাহ্ন না। অধিকাংশ ক্ষেত্রে শিকার হয় কি কারা? দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোনো প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, আমরা কবিতার লাইনে পড়বো ব্যাখ্যা সহকারে। উড়ে যায় দরিদ্র চাষির ঘর, ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না এই কালবৈশাখী ঝড়ের হাত থেকে। কিন্তু ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় না,
কবিতায় আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা, যত নির্মমতা, কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে। অবশেষে বৈশাখের কাছে কবি আহ্বান করেছেন, প্রার্থনা করেছেন কি, ধ্বংস যদি তোমার একান্ত করতেই হয়, তাহলে তুমি গুড়িয়ে দাও সেই সব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারের অবসান কামনা করেছে এই কবিতার মধ্য দিয়ে। এটা আমরা পড়বো, তারপর হচ্ছে আগে কবি পরিচিতি পড়ে আসি। দেখো, বোশেখ লিখেছেন আল মাহমুদ, তিনি 1900, এটা এমসিকিউতে আসতে পারে, 1936 খ্রিস্টাব্দের 11ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে, কোন গ্রামে এটা আসতে পারে, মোরাইল গ্রামে, এবং ঐতিহাসিক জেলা, বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। অনেক সময় প্রশ্ন আসে আল মাহমুদের প্রকৃত নাম কি, সেটা দেখো, মীর আব্দুস শুকুর আল মাহমুদ, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি সমধিক মানে অধিক পরিচিত ছিলেন, দেখো পরিচিত হলেও ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশু সাহিত্য রচনায় সাফল্য দেখিয়েছেন। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন, পরে এটা বিগত বছরে এসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন। এবং মুক্তিযুদ্ধ তাকে বিশেষভাবে কি করেছিল, অনুপ্রাণিত করেছিল। এবং স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সঙ্গে যুক্ত হন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন পত্রিকার সাথে যুক্ত হন? তার প্রকাশিত কাব্য, প্রশ্ন আসতে পারে লোক লোকান্তর কোন ধরনের সাহিত্যকর্ম, এটা হবে কাব্য। সোনালী কাবিন, এটাও হবে কাব্য। পান কৌড়ির রক্ত, এটা মনে রাখবে, এটা হচ্ছে তার কথা সাহিত্য ছিল। তিনি হচ্ছে 2019 খ্রিস্টাব্দে 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বৈশাখ মানে হচ্ছে বাংলা যে মাস আছে সেই মাসের প্রথম মাস বৈশাখকে বোঝানো হয়েছে, বৈশাখ মাসকে বোঝানো হয়েছে। মূল কবিতাটি দেখো, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, অর্থাৎ কালবৈশাখী যে ঝড়, সেই বাতাসে, বুনো হাঁস মানে কি, গৃহপালিত হাঁস না, মানে বুনো যে হাঁস আছে সে হাঁসের ঝাঁকও ভেঙে যায়। জেটের পাখা দুমড়ে শেষ আছাড় মারে, অর্থাৎ জেট বিমান আছে, দ্রুত, অত্যন্ত দ্রুত গতি সম্পূর্ণ বিমান। এই কালবৈশাখী ঝড়ের যে দাপট, সেই দাপটে কি হয়, যে দ্রুত গতি সম্পূর্ণ জেট বিমান আছে তার পাখাগুলো কি দুমড়ে মুচড়ে আছাড় মারে। অর্থাৎ এখানে দেখো শব্দ অর্থে আছে, বুনো হাঁস মানে যে হাঁস গৃহপালিত নয়, বনে থাকে। জেট মানে কি, দ্রুতগতি সম্পূর্ণ উড়োজাহাজ। টেলিগ্রাফ একটু পরেই পাবো, আগে দেখে যাও। সংকেতের সাহায্যে দূরে বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত এক যন্ত্র। এটি কত সালে? 1837 খ্রিস্টাব্দে। আধুনিক এই যন্ত্র বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়, এখন এ ধরনের যন্ত্র আর ব্যবহার হয় না। তারপর দেখো, নদীর পানি শূন্যে তুলে মানে উপরে তুলে দেয় সরিয়ে, মানে কালবৈশাখী যে ঝড় সেটা নদীর পানি উপরে তুলে শূন্যে ছাড়িয়ে দেয়। নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, থাম মানে কি, খাম্বাগুলোকে। অর্থাৎ টেলিগ্রাফ মানে কি, এই যে এক স্থান থেকে সংবাদ অন্য স্থানে যদি সংকেত পাঠানোর একটা কি প্রেরণ যন্ত্র আর কি। নুইয়ে দেয়, এই যে কালবৈশাখী ঝড় এতটাই হচ্ছে দাপট, এতটাই প্রখর যে খাম্বাগুলোকে কি করে দেয়, নুইয়ে দেয়, মাটির সাথে শুয়ে ফেলিয়ে দেয়। সেই পবনের কাছে আমার এই মিনতি। পবন বাতাসের একটি সমার্থক শব্দ, ঝড়ো বাতাসকে বোঝানো হয়েছে। কবি বলছে সেই বাতাসের কাছে আমার মিনতি, আমার একটা প্রার্থনা। মিনতি মানে প্রার্থনা। তিষ্ট হাওয়া, তিষ্ট মানে কি, এখানে শান্ত হওয়াকে বুঝিয়েছে, স্থির হওয়া। তিষ্ট মহাপ্রতাপশালী, তাহলে তিষ্ট মহাপ্রতাপশালী কাকে বুঝিয়েছে? মহাপ্রতাপশালী মানে মহাশক্তিশালী, সৃষ্টিকর্তায় একমাত্র মহাশক্তিশালী, কিন্তু এইখানে কবি বাতাসকে মহাপ্রতাপশালী বলেছে। গরিব মাঝির পালের দড়ি শ্রী কি লাভ? কবি বাতাসের কাছে প্রশ্ন করছে, তুমি যে গরিব মাঝির পালে, যে নৌকা, যে পাল তোলা নৌকা চালায় মাঝিরা, তারা তো গরিব, তাদের পাল ছিঁড়ে তোমার কি লাভ? বাতাসের কাছে প্রশ্ন করছে। কি সুখ বলো গড়িয়ে দিয়ে চাষির ভিটে, তাহলে গড়িয়ে দেয় কি বলতো, ভেঙে দেয় চাষির ভিটে, ভেঙে দেয়, এমসিকিউতে আসবে। কবি বাতাসের কাছে প্রশ্ন করছে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, অর্থাৎ টুনটুনি পাখি খুবই ছোট এবং বেগুন পাতায় বাসা তৈরি করে এবং উল্টে ফেলে দেয় কি দুঃখিনী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা,
মানে বাতাসকে দেবতা রূপে কল্পনা করেছে বা দেবতা রূপে আহ ডেকেছে আর কি। বলো তোমার কি আনন্দ, তুমি এগুলো করে কি আনন্দ পাও, বাতাসকে প্রশ্ন করছে কবি। কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে দিয়ে, তাহলে কোন পাখির ঘর উড়িয়ে দিয়েছে? বাবুই পাখির। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, রামায়ণ, এখানে প্রশ্ন আসতে পারে কে লিখেছে? বাল্মীকি। এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে, প্রথমে হচ্ছে দীর্ঘিকার, পরে হচ্ছে রস্বীকার। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, কীর্তিগাথা মানে সুনাম বা খ্যাতি, রামায়ণে যা সুনাম বা খ্যাতি পড়েছি, সেই মহাবীর হনুমানের পিতা তুমি, তুমি কি সেই মহাবীর হনুমানের পিতা? এটা দেখো হনুমান সম্পর্কে তারপরে আরেকটা লাইন পড়ে যায়। কালিদাস কবির নাম, কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী? কবি বাতাসের কাছে প্রশ্ন করছে। এবার দেখো এর অর্থটা কি। অর্থাৎ তিষ্ঠ মানে স্থির হও। রামায়ণ পৃথিবীর 4টি জাত মহাকাব্যের একটি হচ্ছে রামায়ণ, রচয়িতা হচ্ছে বাল্মীকি, খুবই গুরুত্বপূর্ণ এটি, বানানটা। তারপরে মহাবীর হনুমান মানে কি? রামায়ণে বীর হনুমানের বীরত্বপূর্ণ বহু কর্মের কথা উল্লেখ আছে, কোথায়? রামায়ণে। রামায়ণোক্ত হনুমানকে মহাবীর হনুমান বলা হয়। কালিদাসের মেঘদূত মানে কি? অর্থাৎ সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন হচ্ছে কালিদাস। সংস্কৃত ভাষায় তার অমর যে রচনা, তার নাম হচ্ছে মেঘদূতম কাব্য। এই মেঘদূতম কে বাংলায় মেঘদূত বলা হয়। অর্থাৎ এখানে বাতাসকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, অনেকের সাথে তুলনা করছে যে তুমি এটা দরিদ্রের সাথে কেন পারো। পরেরটা দেখো, তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, তাহলে কার ঘরের খুঁটিও উড়িয়ে নিল? গরিব চাষির। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতেও পারলে না তো। অর্থাৎ যারা হচ্ছে লোকদেরকে মানে ওই যে শ্রমজীবী মানুষদেরকে খাটিয়ে বড় বড় দালান অট্টালিকা করে, তাদের তো তুমি একটা ইটও খসাতে পারো না, তাদেরকে তো তুমি কোনো ক্ষয়ক্ষতি করো না, কবি বাতাসকে বলছে। তারপরে দেখো বলছে, হায় রে কত সুবিচারের গল্প শুনি, তোমার তো অনেক সুবিচারের গল্প শুনি। যেমন তুমি নাকি বাহন রাজা সোলেমানের, অর্থাৎ রাজা সোলেমান ছিল তার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বাহন, তো যে এখন যেমন যানবাহন আমরা যাতায়াত করি, তখন রাজা সোলেমানের যানবাহন মানে যাতায়াতের বাহনটা ছিল কে? মানে বাতাস, তুমিই ছিলে। যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, মানে রাজা সোলেমানের তলোয়ার মানে তার যে বিচার শক্তি, এই তলোয়ার দ্বারা এখানে বিচার শক্তিকে বুঝিয়েছে। তার বিচার শক্তি যে অত্যাচারী ছিল তার মাথা কেটে দিত, তাকেই তো তুমি হচ্ছে বহন করতে, বাতাসকে বলছে। অহমিকার অট্টলিকা গুড়িয়ে দিত, অর্থাৎ অহমিকা মানে কি? অহংকার। রাজা সোলেমান কি করত? যে অহংকার তাদের হচ্ছে অট্টলিকা গুড়িয়ে দিত, আর তুমি তাকে বহন করে নিয়ে যেতে। তাহলে তুমি এখন এই দরিদ্রকে এত পরিমাণ নির্যাতন বা হচ্ছে তাদের সাথে অন্যায় করছো কেন? কবি বাতাসকে বলছে, পবনকে বলছে। এরপরে দেখো, কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনিও বাতাসকে নিয়ে লেখালেখি করেছেন। কিভাবে? দেখো এই কালবৈশাখী নিয়ে। তোমার কাছে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ এই যারা মহারাজা, প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথকে বসে কবিতায় কিভাবে উপস্থাপন করা হয়েছে? মহান রাজা হিসেবে। তোমার কাছে দাঁড়িয়েছিলেন কিভাবে? কর জোরে, মানে কর মানে হচ্ছে হাত বা বাহু, এই যে হাত জোর করে দাঁড়িয়েছিল, যা পুরনো, অর্থাৎ যা পুরনো, শুষ্ক, মরা, জরাজীর্ণ, তারপরে অদরকারি, যার প্রয়োজন নাই, কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ রবি ঠাকুর তোমার কাছে হাত মিনতি করেছিল, হাত জোর করেছিল, যা কিছু পুরনো, অদরকারি, প্রয়োজন নাই, সেগুলো যেন কালবৈশাখী ঝড়ে উড়িয়ে দেয় বা উড়িয়ে নিয়ে যায়। ধ্বংস যদি করবে, তবে এখন কবি বাতাসকে বলছে, তুমি যদি তোমার ধ্বংস করতে এত ইচ্ছা করে, তাহলে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, যারা এই যে গরিবদের সাথে দরিদ্রদের সাথে বিভেদ করে, তাদেরকে তুমি ধ্বংস করো। শ্রমের পরে শ্রমে করেছে যারা মস্ত দালান, কি করেছে? যারা হচ্ছে শ্রমজীবী মানুষের দ্বারা বড় বড় অট্টালিকা, মস্ত বড় দালান করেছে, তাদেরকে তুমি ধ্বংস করো। বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো, তাদের যে অতিরিক্ত বাড়াবাড়ি, এটা তুমি গুড়িয়ে ফেলো। বাতাসের কাছে কবি এটা আবেদন করেছে, প্রার্থনা করেছে। এই ছিল কবিতা। এবার হচ্ছে আমরা বাকি অংশ পড়বো স্লাইডে। মূল ভাব দেখো, এটা নোট করবা।
বৈশাখ কবিতায় কবি প্রকৃতির তাণ্ডবের মাধ্যমে সমাজের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ আমাদের সমাজে যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে একটা ভেদাভেদ বৈষম্য রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বৈশাখের ধ্বংসাত্মক বাতাস গরিব মানুষের জীবনকে কি করে তোলে? বিপর্যস্ত করে তোলে। কিন্তু সমাজের এই ক্ষমতাশালী ব্যক্তিরা কি করে দেখো, এর শিকার হয় না, যা সমাজের অন্যায় ও অসামঞ্জস্য মানে অসমতা, সমান নয়, অসমতার চিত্র ফুটিয়ে তোলে। শিখন ফল, এই কবিতাটি পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে অবগত হতে পারবো, জানতে পারবো, বা কোন কোন বিষয় সম্পর্কে উদ্দীপক থাকতে পারে? বৈশাখী ঝড়ের অসীম ক্ষমতা মানে অনেক ক্ষমতা। কালবৈশাখী ঝড়ের রৌদ্র মানে রোদ ও সর্বনাশা রূপ। ঝড়ে জনজীবন কিভাবে বিপর্যস্ত হয় সেটি সম্পর্কে দরিদ্র মানুষের অসহায়ত্বকে উপলব্ধি। শোষণকারী কিভাবে দরিদ্রদের শোষণ ও বঞ্চনা করে সেটি সম্পর্কে জানতে পারবো। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে দেখো। আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করে, ক নম্বর বা এমসিকিউতে আসতে পারে। বৈশাখের বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। কবি মিনতি মানে প্রার্থনা করেন কার কাছে? পবনের কাছে। আর পবনের আরেকটি সমার্থক শব্দ বাতাস। বৈশাখ নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয়। শূন্যে তুলে মানে উপরে তুলে। বাতাস গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে দেয়। কবি রামায়ণের হনুমানকে কি বলেছে? মহাবীর বলেছেন। পৃথিবীতে 4টি জাতের মহাকাব্যের একটি অন্যতম হচ্ছে রামায়ণ। রামায়ণ লিখেছে যে বাল্মীকি। এটা কিন্তু পরীক্ষায় আসে। প্রথমে দীর্ঘইকার তারপর হ্রস্বইকার। কালিদাস সংস্কৃত ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। বৈশাখ কবিতাটি পাখির কাছে ফুলের কাছে এই কাব্য থেকে নেওয়া হয়েছে। এটা ক নম্বরে আসতে পারে। আল মাহমুদ 2019 সালে মৃত্যুবরণ করে। জ্ঞানমূলক প্রশ্ন দেখো। অর্থাৎ কবি আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করে? সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে। মোরাইল বানানটা দেখো, ডয় বিন্দু র। আল মাহমুদ কবিতায় কি লক্ষ্য করা যায়? ঐতিহ্য প্রীতি হয় যাওয়া ফল আছে, খেয়াল করবা। পানকৌড়ির রক্ত কোন জাতীয় রচনা? এটি হচ্ছে কথা সাহিত্য বা প্রশ্ন আসতে পারে। পানকৌড়ির রক্ত এটা কার? সেটা হবে জীবনানন্দ দাশের। বৈশাখ কবিতায় বাতাসে কিসের ঝাঁক ভেঙে যায়? সেটা হচ্ছে বুনো হাঁসের ঝাঁক। কবি আল মাহমুদ পবনকে মানে বাতাসকে কি মিনতি জানায়? সেটা হচ্ছে স্থির হওয়ার জন্য মিনতি জানায়। রামায়ণে কীর্তি গাথা পড়েছেন কবি দেখো মহাবীর হনুমানের কীর্তি গাথা মানে তার হচ্ছে অনেক সুনাম পড়েছে রামায়ণ। কবি রাজা সুলেমানের বাহন কাকে বলা হয়েছে? অর্থাৎ বাতাসকে। এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। জেট শব্দের অর্থ দ্রুত গতি সম্পন্ন, সম্পূর্ণ না কিন্তু সম্পন্ন উড়োজাহাজ। তিষ্ঠ শব্দের অর্থ স্থির হও। বৈশাখ কবিতাটি আল মাহমুদের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে। বৈশাখ কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মাধ্যমে কবি কিসের অবসান করেছে? কি সেটা হচ্ছে দেখো যে অত্যাচারী আছে, অত্যাচারীদের অবসান করেছে। যারা হচ্ছে বিভেদকারী তাদের অবসান কল্পনা করেছেন। পবনের কাছে কবি কি মিনতি করেছেন? অর্থাৎ অত্যাচারীর অবসান করার জন্য মিনতি করেছে। এটা ব্যাখ্যাও দিয়েছি আমি, তোমরা পড়ে নিবা, জাস্ট জ্ঞানমূলকটা বলছি। কবি বাতাসকে তিষ্ঠ হতে বলেছেন কেন? কারণ গরিব মানুষদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে বা ক্ষয়ক্ষতি থেকে রোধ করার জন্য তিষ্ঠ হতে বলেছে, স্থির হতে বলেছে। তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস? অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে বৈশাখের আগ্রাসী মনোভাব, সে লণ্ডভণ্ড করে দেয়, দরিদ্রদেরকে একবার নিঃস্ব করে দেয়। কাল বৈশাখী ঝড়ের যে তাণ্ডব লীলা, করাল যে গ্রাস আছে, গ্রাস সেটার বিরুদ্ধে বলেছে আর কি। বৈশাখ কবিতায় সুবিচারের গল্প বলতে কি বুঝিয়েছে? অর্থাৎ সুবিচারের গল্প বলতে রাজা সুলেমানের ন্যায় বিচারের কাহিনীর কথা বলা হয়েছে। অর্থাৎ সে যখন অন্যায় দেখতো অত্যাচারীকে তলোয়ার দিয়ে একেবারে শেষ করে দিত। তারপর যারা অহংকার করতো তাদেরকে হচ্ছে অহংকার ভেঙে চুরমার করে দিত। অর্থাৎ রাজা সুলেমানের যে বাহন ছিল বাতাস, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া সত্ত্বেও বাতাস শুধু দরিদ্র, চাষি ও মাঝি, ধকি, সাধারণ মানুষ, পশুপাখি সবার সাথে নির্মম ও নিষ্ঠুর আচরণ করে। কিন্তু ধনীয় যে শোষক শ্রেণীর সাথে বাতাস কোনো নিষ্ঠুরতা দেখায় না। বৈশাখ কবিতায় সুবিচারের গল্প বলতে মূলত কবি বাতাসের কাছ থেকে সুবিচার কামনা করেছে। রবি ঠাকুর কালবৈশাখীর কাছে কি প্রার্থনা করেছে? অর্থাৎ বিনীতভাবে প্রার্থনা করেছে যেন অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেগুলো পুরনো হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, জরাজীর্ণ, সেগুলোকে পিছনে ফেলে নব উদ্যমে সামনের দিকে অগ্রসর হবে, এটাই প্রত্যাশা করেছে।
কবি বিভেদকারী পরগাছাদের ধ্বংস করতে বলেছেন কেন? কারণ তারা হচ্ছে শ্রমজীবী মানুষের শোষণ করে বলে, শ্রমজীবী মানুষের কি করে, শোষণ করে বলে তাদেরকে ধ্বংস করতে বলেছেন। বহু নির্বাচনী দেখো প্রথম প্রশ্নটি আমাদের, অর্থাৎ বৈশাখের কীর্তি গাথা মানে সুনাম কোথায় আছে? সেটা হচ্ছে রামায়ণে। রামায়ণের রচয়িতা বাল্মীকি। কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করেছে? সেটা হচ্ছে মহান রাজা হিসেবে, মহান রাজা হিসেবে। পরে দেখো উদ্দীপকটি পরে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর। এটা একটা গানও তোমরা অনেক শুনেছো। এসো হে বৈশাখ এসো হে এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মরুসরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ এসো হে এসো। যাই হোক, দেখো অনেক রাত, এখন আর গানটা এভাবে আসবে না। উদ্দীপকে বসে কবিতার কোন দিক উন্মোচিত হয়েছে? সেটা হচ্ছে দেখো পরিশুদ্ধ রূপ, সব পুরনোকে পিছনে ফেলে নব উদ্যমে মানে নতুন উদ্যমে সামনের দিকে অগ্রসরের কথা এখানে ফুটে উঠেছে। একই উদ্দীপক এখানে বলেছে উদ্দীপকের অনুভূতি বসে কবিতার কোন পংক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ? এই যে শোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, এটি। কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করে? 1936 সালে। কবি আল মাহমুদ কোন প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন? সেটি হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, দৈনিক গণকণ্ঠ। কবি পরিচিতি অংশে আছে। লোক লোকান্তর আল মাহমুদের কি জাতীয় রচনা? কাব্য। বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় কিসের কারণে? বৈশাখী বাতাসের কারণে। লন্ডভন্ড করে দেয় এবার। বৈশাখী কবিতায় পবন বলতে কাকে বুঝিয়েছে? তীব্র ঝোড়ো বাতাস, তীব্র ঝোড়ো বাতাসকে বোঝানো হয়েছে। বৈশাখ কবিতায় কবি কাকে মহাপ্রতাপশালী বলে সম্বোধন করেছেন? সেটি হচ্ছে যে বাতাসকে মহাপ্রতাপশালী। অর্থাৎ যে বাতাসও আছে দেখো, বৈশাখী ঝোড়ো বাতাস, অর্থাৎ এখানে বৈশাখী ঝোড়ো বাতাস বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বৈশাখ কবিতায় কবি বাতাসে গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন চাষির ভিটেকে। কাকে? চাষির ভিটে। এবার সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। দেখো এই কবিতাটি ক্লাস 5-এ ছিল হয়তো বা, হ্যাঁ। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, মানে তিল পরিমাণ স্থান আর নাই, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড় ঝড়, একটা উদ্দীপক। আর একটা বলেছে এই যে একটাই, আউশের ক্ষেত জলে ভরভর, কালিমাখা মেঘে ওপারে আধার, ঘনিছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। এটি হচ্ছে কবিতা থেকে উদ্দীপক বানিয়েছে। প্রথম প্রশ্নটি রামায়ণের রচয়িতাকে। দেখো বাল্মীকি, বানানটা দেখো, এটা আসতে পারে। খ নম্বর, বৈশাখ কবিতায় কি প্রসঙ্গে রাজা সুলেমানের কথা বলা হয়েছে? অর্থাৎ সুবিচারের প্রসঙ্গে। আর বললাম না, এটা পূর্বেও বলেছি, সুবিচারের প্রসঙ্গে, এটা লিখতে পারো তোমরা। গ নম্বরে বলেছে উদ্দীপকের সাথে বৈশাখ কবিতার সাদৃশ্য, মানে সাদৃশ্য মানে কি মিল, কোন কোন দিকে মিল আছে সেটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ বৈশাখ কবিতায় বৈশাখ মাসে যে বৈশাখী বাতাসের বর্ণনা এবং সাধারণ মানুষের এবং পশু পাখিদের উপর যে বাতাসের একটা প্রভাব সেটা ফুটে উঠেছে, এটা তুমি জ্ঞানমূলকে দিবে। তারপর এটা ব্যাখ্যা করবে, অর্থাৎ মূল ভাবটা দ্বিতীয় প্যারায় দিবে। 3 নম্বরে উদ্দীপক প্লাস তোমার কবিতা লিখবে, সেভাবে লেখা আছে। ঘ নম্বরে বলেছে দুর্যোগের কথা থাকলেও বৈশাখ কবিতার মূল সুর উদ্দীপকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ যে মানুষের, দরিদ্র মানুষের যে দুর্দশার বর্ণনা এখানে ফুটে উঠেছে কবিতায়, সেটা উদ্দীপকে নাই। এবং এই দুর্দশার যে অবসান কামনা করার কথা ইঙ্গিত, অর্থাৎ দরিদ্র মানুষের যে দুঃখ দুর্দশা বা বৈশাখী ঝড়ের কারণে তারা যে অনেক সমস্যায় নিমজ্জিত হয়, সেটা এ অবসান। এবং ধনীরা বা যারা মস্ত বড় দালান অট্টালিকা করে, এই শ্রমজীবী মানুষকে ব্যবহার করে এবং তারা যে বিভেদ করে, তাদেরকে যে ধ্বংস কামনা করেছে, সেটা কিন্তু উদ্দীপকে নাই। অর্থাৎ এই জন্য এখানে মূল সুর উদ্দীপকে খুঁজে পাওয়া যায় না। এটা উক্তিটি যথার্থ। এটা আর কি লিখবে, পড়ে নিবে 2-1 বার। এই ছিল আমাদের 2টা কবিতা, একটা হচ্ছে সেই দিনে মাঠ, আর হচ্ছে বৈশাখ কবিতা। মূল বইকে প্রথমে প্রাধান্য দিয়েছি, কারণ মূল বই থেকে প্রশ্ন আসবে। একবার লাইন বাই লাইন প্রতিটা শব্দ পড়িয়েছি, তারপর সৃজনশীল গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম।
ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো।